দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। পলাতক স্বৈরাচারের নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমন করতে পারেনি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে ছাত্রদলের সমাবেশে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যার বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, কোন পথে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আছেন, একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব নির্বাচন ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি একেবারে সরাসরি প্রশ্নে চলে যাই। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত হচ্ছে, আপনি জানেন যে গত বছর অর্থাৎ 2025 সালের এই সময় তুমুল আন্দোলন তৈরি হয়েছিল এবং এক দফার ঘোষণা আসে। সে এক দফার ঘোষণার ভিত্তিতে 5 আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারের পতন ঘটে। 5 আগস্ট ঠিক এবছর মানিক মিয়া এভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আসলে কতটা পূরণ হলো বা বাস্তবায়নের পথে আমরা এগোচ্ছি? দেখেন, আমাদের অভ্যুত্থান যেটা হয়েছে সেটা তো অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা। সুতরাং কতটুকু পূরণ হয়েছে এটা বলতে গেলে অনেক বড় করে আলোচনা করতে হবে। বাট সাধারণভাবে সাধারণ মানুষ যেটা মনে করেন, তারা যে জন্য আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের আকাঙ্ক্ষা বা স্বপ্ন এখনও পূরণ হতে অনেক বাকি। বরঞ্চ বলা যায় যে এই আকাঙ্ক্ষা পূরণের পথে আমরা কতদূর হাঁটতে পেরেছি এটা একটা বড় প্রশ্ন হয়ে সাধারণ মানুষের কাছে দেখা গিয়েছে। এখন একটা বড় আকাঙ্ক্ষা ছিল একটা ভালো নির্বাচন হবে দেশে, ভালো নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকারের কাছে দায়িত্ব যাবে যারা দেশটা পরিচালনা করবেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসবে এবং দেশে গণতন্ত্রের সুবাতাস বইবে এবং একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে। তো আমরা যদি মোটা দাগে সুশাসনের কথা বলি, সেই সুশাসন কতটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি। কতটা সুশাসন, কতটা আইনের শাসন এবং কতটা মবের শাসন দেশে চলছে এটা আমরা সবাই জানি। সুতরাং ওই জায়গায় যদি আলোচনা করি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দ্রব্যমূল্য, আমাদের খেটে খাওয়া মানুষের উন্নতি বা তাদের জীবনমানের উন্নতি, ওই সব সেক্টরে আমরা খুব বেশি এগোতে পারিনি। বরঞ্চ এখনও জিনিসপত্রের দাম এবং খেটে খাওয়া মানুষের এখনও আকাশচুম্বী দামের কারণে তাদেরকে কষ্ট করতে হচ্ছে। এবং এমনকি মধ্যবিত্ত মানুষদের কথা যখন আমি আপনাদের টেলিভিশনে শুনি, তারাও বলে যে অনেক দাম জিনিসের। যেমন ইলিশ মাছ, এটা কেউ কিনতে পারে না কোনো মধ্যবিত্ত, আগেও কিনতে পারতো না। তো আমরা এই যে গণ অভ্যুত্থানের ফলে যে স্বপ্ন নিয়ে মানুষজন, সাধারণ মানুষ যে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেটা বাস্তবায়ন করতে অত সময় লাগবে এবং সেটার পথে আমরা খুব বেশি অগ্রসর হতে পারিনি। আমরা এখন যেখানে আলোচনা আছে সেটা হলো একটা নির্বাচন এবং সেই নির্বাচন কেন্দ্রিক অনেক আলোচনা। বাট নির্বাচন কেন্দ্রিক আলোচনায় নির্বাচন প্রাধান্য না পেয়ে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেক দল তাদের বড় বড় সভা সমাবেশ করে তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছেন। এর আগে জামাতে ইসলামী করেছে, ইসলামী আন্দোলন করেছে, আজকে ছাত্র দলের একটা বড় জমায়েত হয়েছে, এনসিপির একটা জমায়েত হচ্ছে এখন আপনার শহীদ মিনারে। সেখানে আমাদের দুটো কোশ্চেন নিয়ে খুব আলোচনা হচ্ছে, একটা হলো জুলাই সনদ এবং জুলাই ঘোষণা। এখন জুলাই ঘোষণার কথা আপনি একটু আগে বললেন যে এটা যেটি 5 আগস্ট মানিক মিয়া অভিনীতে ঘোষণা করবেন। না, ঠিক আছে, এটা একটা ভালো জিনিস, মানুষের মধ্যে ঘোষণা ভালো জিনিস। ওনার যে পজিশন, উনি এটা রেডিও টেলিভিশনের মাধ্যমে ব্যাপক জনগণের কাছেও ঘোষণা করতে পারতেন। বাট ঠিক আছে, আমরা ওখানে অনেক জনগণ যাবে, লক্ষ মানুষের মহাসমাবেশ হবে, সেখানে ঘোষণা করারও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং আপনারা লাইভ টেলিকাস্ট করবেন। স্বাভাবিকভাবে এই ঘোষণা নিয়ে মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, কী থাকবে ঘোষণায়, কী থাকবে না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সম্ভবত সরকারের পক্ষ থেকে মোটামুটি এটা ফাইনাল করা হয়েছে। এই ঘোষণার মূল বিষয়টা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা এই ঘোষণা চান যে তাদের এই আন্দোলনের যে ধারাবাহিকতা এবং তারা যে আন্দোলনটা করেছিলেন 36 দিন ধরে, সেই আন্দোলনটাকে ইতিহাসের অংশ করা। তারা মনে করেন এটা সংবিধানের অংশ হতে পারে এবং তাদের নাম টাম থাকার ব্যাপার স্যাপার আছে। আমরা তো এখনও জানি না যে ফাইনাল ঘোষণাটা কী। তো এইটা ধরেন একটা স্বীকৃতির মতো, সেটা ঠিক আছে। আবার এটাতে একটা ইনডেমনিটির বিষয়ের মতো শোনায় অনেক সময়, যে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না হয়। তারা এমন একটা জিনিস সংবিধানে রেখে গেলেন যে তাদের বিরুদ্ধে যখন এইসব বিষয়ে কোনো সরকার এসে, কোনো ফ্যাসিবাদ ফেরত এসে যেন কোনো ধরনের অ্যাকশন নিতে না পারে। তো আমাদের দেশে তো আমরা ইনডেমনিটি অধ্যাদেশও দেখেছি, পার্লামেন্টে পাস হওয়ার জিনিস ছিল এবং সেই ইনডেমনিটি অধ্যাদেশ কিন্তু যখন সুযোগ এসেছে
তখন যে সরকারটা ছিল ফ্যাসিবাদী সরকার, তারা কিন্তু সেই সুযোগটা যখন তারা পেয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন এবং ফাঁসি গাছটা ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং ঘোষণা দিয়ে আপনি একেবারে ইন্ডিমনিটি পেয়ে যাবেন, ঘোষণা দিয়ে একটা সুরক্ষা পেয়ে যাবেন এমনটা না। বাট এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটে, যে কী হয়েছিল, কেন হয়েছিল এবং আমরা কি চেয়েছিলাম। এখন চাওয়াটার মধ্যে তো কত তফাৎ, সেটা আমরা অভ্যুত্থানের পরে তো দেখতে পাচ্ছি। মানুষের স্বপ্ন, মোটা দাগে যদি আমি স্বপ্নের কথাগুলো বলি, সেই মোটা দাগে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে যে নির্বাচন হয় না, মানে প্রথম জিনিসটা তো এই আন্দোলন দানা বেঁধেছে, বা এই আন্দোলন যদি আপনি 10 বছর বা 15 বছর ধরেন বা 12 বছর ধরেন, যেদিন থেকে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সরকার বাতিল করেছে সেদিন থেকে আন্দোলনটা শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার জন্য। এবং তারপরে 14 নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করেনি, সবচেয়ে বড় দল বিএনপি অংশগ্রহণ করে, একতরফা নির্বাচন। 18 সালে একটা নির্বাচন হয়েছে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নেই, ওটাও রাতের বেলা নির্বাচন হয়েছে। তারপর 24 সালে আমি তুমি ডামির নির্বাচন হয়েছে। সো আপনি বাংলাদেশের ভোটাররা যারা 18 বছর বয়স হয়েছে, তারা যদি 14 সাল থেকে তারা আসলে ভোট দিতে পারেননি, মানে গত 10 বছর তারা ভোট দিতে পারেননি, এবং আরও নতুন ভোটার, পুরান ভোটার কেউই ভোট দিতে পারেনি, এর মধ্যে নতুন ভোটার আসছে। তো একটা তো স্বপ্ন, একটা অঙ্গীকার, যে আমরা, জিনিসটা তো শুরু হয়েছিল কোটা নিয়ে, তারপরে এটা এক দফা আন্দোলন গেছে, মানে আপনি স্বৈরাচার সরানোর আন্দোলনে গেছেন। ওই আন্দোলনে স্বৈরাচার যখন আপনি বলেন, তখন তার অল্টারনেটিভ, তার বিকল্প, একমাত্র বিকল্প হচ্ছে গণতন্ত্র, নির্বাচন। তো সুতরাং নির্বাচনটা ছিল সবচেয়ে মানে প্রধান বিষয়। এর বাইরে তো আপনি রাজনৈতিক সংস্কারের কথা আসছে, আপনার নতুন বাংলাদেশ আসছে। বাংলাদেশ তো আর নতুন হবে না, বাংলাদেশ তো 1971 সালের 16ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। ওই বাংলাদেশের একটা 54 বছরের ধারাবাহিকতা আছে। এখন বাংলাদেশে আপনি অনেক সংস্কার করতে পারবেন, সংবিধান পরিবর্তন করতে পারবেন, আইন পরিবর্তন করতে পারবেন, কালাকানুন বাতিল করতে পারবেন, জঙ্গি আইন বাতিল করতে পারবেন, আমাদের সিভিল সার্ভেন্ট, পুলিশ সার্ভিস, আমাদের সেনাবাহিনী, আমাদের জুডিশিয়ারি, তাদের যে আচার আচরণ বা তাদের ব্যাপারে যে অনেক কথাবার্তা, যে তারা ঠিকমতো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন না, জনসেবা করেন না, সবসময় দলীয় দলের লেজুরবৃত্ত করেন, এটা থেকে আপনি বের করে আনবেন। তো এইসব অনেক বিষয় ছিল। আর বড় বিষয় ছিল অর্থনৈতিক মুক্তি, এটাও 71-এর মুক্তিযুদ্ধেরও কথা ছিল, যে এই যে মানুষ, সাধারণ মানুষ যে কষ্ট করে, তাদের যে জীবন চালাতে তাদের যে কষ্ট হয়, তাদের যে দ্রব্যমূল্য, তাদের যে সুরক্ষা, তাদের কাজ করার সুযোগ, এই সব বিষয়ে তাদের একটা উন্নতির কথা চিন্তা ভাবনা করেছিল সাধারণ মানুষ। সাধারণ মানুষ সবসময় আন্দোলনে যোগ দেয় তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য। তারা হয়তো গণতন্ত্র, আপনার প্রধানমন্ত্রী কে হবেন, রাষ্ট্রপতি কে হবেন, ওটা এ হলো না, বি হলো না, সি হলো, এটা তাদের খুব বেশি আকর্ষণ থাকে না। আকর্ষণটা থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। তো এই সব আকাঙ্ক্ষা ছিল। আমরা আসলে জুলাই সনদের কথা বলা হচ্ছে, যে জুলাই সনদ নিয়ে কোনো মত পার্থক্য আমরা অবশ্যই লক্ষ্য করছি, কিন্তু সেই জায়গায় কোনো বাধা দেখেন কিনা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে? না, আমি কোনো বাধা দেখি না। মত পার্থক্য তো গণতন্ত্রের অংশ। আপনি যদি কোনো পার্থক্যই না থাকে, মতের অমিল না থাকে, তাহলে তো আমরা এটাকে গণতান্ত্রিক চর্চা বলতে পারবো না। আর জুলাই সনদ যারা তৈরি করেছেন তারা মূলত কনসালটেন্ট, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব না। এখন এনসিপি হয়তো একটা রাজনীতি করছে, তারা বলতে পারে যে তারা একটা রাজনৈতিক দল, বাট জুলাই সনদের সাথে, এই সংস্কার কমিশনের সাথে যারা কাজ করেছেন, যারা এটার প্রধান হয়েছেন, তারা প্রত্যেকে কনসালটেন্ট ধরতে পারেন, এনজিও ধরনের লোক, কনসালটেন্ট, কোথাও অন্য কোথাও ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি করেছেন, অথবা বিশ্বের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের চাকরি করেছেন। তারা একটা সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা সনদ তৈরি করার চেষ্টা করছেন। তো এটার মধ্যে তো অনেক প্রস্তাব ছিল, তার মধ্যে 164টা ছিল, এর মধ্যে 100টার বেশি বিষয়ে মতৈক্য হয়েছে। যদি মোটা দাগে বলা যায় 18টা না 19টা ছিল, তার মধ্যে 12টার বিষয়ে মোটামুটি একমত হয়েছেন সবাই, এবং আর 7-8টা বিষয়ে তারা একমত হতে পারেননি। তো এটাই স্বাভাবিক। এখন সনদ যেটা হবে, সেই সনদে আপনি যতটা ঐক্যমত্যে পৌঁছাবেন, এটা তো ডক্টর ইউনূসের কথা, যতটা ঐক্যমত্যে পৌঁছানো যায়, সেই ঐক্যমত্যের ভিত্তিতে আপনাকে একটা সনদ তৈরি করতে হবে, নাহলে তো এটা ঐক্যমত্যের সনদ হবে না। সরকার ইচ্ছে করলে তাদের মতো করে একটা ঘোষণা দিয়ে দিতে পারে। সরকার জুলাই ঘোষণা করতে যেটা যাচ্ছে, সেটাতে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে ঘোষণাটি ফাইনাল করেছে কিনা এটা তো আমরা জানি না, বাট সরকার তার ইচ্ছা মতো একটা ঘোষণা দিয়ে দিতে পারে, এবং সেটার জন্য সেটা পরবর্তীতে কার্যকর থাকবে কিনা, পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল এটা মেনে নেবে কিনা, সনদের ব্যাপারে একই কথা। সুতরাং যতটুকু ঐক্যমতে আপনি পৌঁছতে পারবেন ততটুকু সনদ করেন, সেটা ঐক্যমতের সনদ। এবং যেগুলোতে পৌঁছতে পারলেন না, সেগুলো জনগণের কাছে ছেড়ে দেন, জনগণকে ডিসাইড করতে দেন যে আমরা এগুলো তো আমরা এগুলোও চেয়েছিলাম। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার চাইতেই পারে এবং ভালো কিছু চাইতে পারে। তোমরা বলতে পারে যে আমরা এই ভালো কিছু চেয়েছিলাম, এগুলো রাজনৈতিক দলগুলো একমত হয়নি বলে করতে পারিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ঐক্য জুলাই সনদ নিয়ে
মত পার্থক্য লক্ষ্য করছি, সে জায়গায় আসলে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে কিনা? বাস্তবায়ন জুলাই সনদ আপনি যদি বলেন যে 100% বাস্তবায়ন হবে কিনা, এটা তো বাস্তবায়ন হওয়া সম্ভব না। কোনো জিনিসে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব না। আপনার স্বপ্ন থাকতে পারে, আপনার আকাঙ্ক্ষা থাকতে পারে, আপনার অনেক উচ্চ আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন হতে পারে। সুতরাং এখানে যতটুকু ঐক্যমত্য হবে এবং যারা পরবর্তীতে জনগণের রায়ে ভোট পেয়ে যারা দায়িত্ব পাবেন, তারা যতটুকু বাস্তবায়ন করতে চান বা এগ্রি করবেন, সেইটুকু বাস্তবায়ন হওয়া সহজ হবে। এবং তারপরেও অনেক কিছু আলোচনা করতে হবে, পার্লামেন্টে অনেক বেশি আলোচনা হবে। কিন্তু দেশের একটা পার্লামেন্টারি নির্বাচন হতে হবে এবং এই পার্লামেন্টেই তো একমাত্র সংবিধানের যে পরিবর্তনগুলো, মৌলিক পরিবর্তন যেগুলোকে আমরা বলছি, যে সংবিধানে 70 অনুচ্ছেদ মনে করেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী 10 বছরের বেশি হতে পারবেন না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, হ্যাঁ, পার্লামেন্টের উচ্চ কক্ষ, তো এগুলো তো সেই পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে আপনাকে এগ্রি করতে হবে, একসাথে একমত হতে হবে। হ্যাঁ, আপনি আমাদের দেশের পার্লামেন্টের যা ঐতিহ্য, সাথে যে দল, আমি একটি প্রশ্ন রাখতে চাই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে আগামী সংসদের উপর তিনি ভরসা করতে চান না জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, তিনি তার আগেই জুলাই সনদ বাস্তবায়নের যে নিশ্চয়তা, আইনি ভিত্তি সবকিছুই চান। আমি উত্তরটি নিব একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, কোথাও যাবেন না। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন আবু আলম শহীদ খান। আমরা আপনার কাছে প্রশ্ন ছিল আসলে যে জুলাই সনদ সেটি বাস্তবায়নের জন্য আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চায় না এনসিপি, তারা বলছে তার আগেই হয় গণভোট, না হলে কোনো না কোনোভাবে সেটিকে বাস্তবায়ন বা আইনি ভিত্তি দিতে হবে। সেটি কিভাবে সম্ভব, আসলে বাস্তবতা কতটা আছে? সেটা তো ওনাদের দাবি, মানে দাবিটা ওনাদের, এবং অন্তর্বর্তীকালীন সরকারের রেসপন্সটা আমরা জানি না। এখন যদি আমরা আলোচনা করি যে গণভোটটাও তো আমাদের সংবিধানে নাই, সংবিধানে এটা আনতে হবে। তা আপনার সংবিধানের বিষয়ে যা যা করণীয় সেটা করতে হবে একটা নির্বাচিত পার্লামেন্টকে। সংবিধানের সাথে সম্পর্কিত জিনিস যেটা পার্লামেন্ট করবে, সেটা তো আপনি কলমের খোঁচায় করতে পারবেন না, আপনি অর্ডিন্যান্স দিয়ে করতে পারবেন না, অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যাবে না। তো সেই জায়গায় আপনি কিভাবে করবেন, এটা সম্ভব না, এটা একটা অসম্ভব দাবি। এই ব্যাপারে একটা ঐক্যমত্য হতে পারে, এই ব্যাপারে আলাপ আলোচনা হতে পারে। এখন আপনি তার আগেই এসব ঠিক করে নেবেন এবং এটা বাস্তবায়ন করে ফেলবেন, এটা হওয়ার সম্ভাবনা একদম জিরো বলা যেতে পারে। বাট সব সম্ভবের দেশ বাংলাদেশ। আপনি এখন অন্য কিছু করে ফেললেন, কি একটা ঘোষণা দিয়ে ফেললেন, ঘোষণা দিতে পারেন। একবার তো বিপ্লবী সরকার ঘোষণার কথা হয়েছিল বছরখানেক আগে, গত বছর ডিসেম্বরে তো 31 ডিসেম্বরে তো শহীদ মিনারে আজকের যে সমাবেশটা হচ্ছে, এরকম একটা সমাবেশ হবার কথা ছিল। ওখানে নাকি ডক্টর ইউনূস সাহেবের যাবার কথা ছিল, সবারই যাবার কথা ছিল, সেখানে একটা বিপ্লবী সরকার গঠনের কথা ছিল। তো এইসব করা গেলে বা করতে পারলে, করা সম্ভব হলে, তখন আপনি সংবিধান বাতিল করে অনেক কিছু করতে পারতেন। বাট এখন কিন্তু আপনি এই জায়গাটা আর যেতে পারবেন না, কারণ এখন যা কিছু আলোচনা হচ্ছে আপনি সংবিধানকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। আপনার সরকারের ভিত্তিটা কি? আপনার সরকারের ভিত্তি সংবিধানের আলোকে সুপ্রিম কোর্টের রেফারেন্স পেয়েছেন, রেফারেন্স নিয়ে আপনি শপথ গ্রহণ করেছেন, এবং সেই রেফারেন্সের ব্যাপারে তো এখন নানান ধরনের প্রশ্ন আসে যে তখন আমাদের চিফ জাস্টিস সাহেব কোথায় ছিলেন, সিনিয়র একজন জাজ কোথায় ছিলেন, এগুলোর যে তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ওনারা তখন ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন, তাহলে ফুল বেঞ্চ কোথায় বসছিল, এরকম নানান কোশ্চেন আসছে না? আপনি এত কোশ্চেনের মধ্যে আপনি যা চান, আপনি যে অভ্যুত্থানের একজন নেতা, ঠিক আছে, এই অভ্যুত্থানের আপনি তো একমাত্র মানে দাবি করতে পারেন যে আপনারই অভ্যুত্থানটা করেছেন। এই অভ্যুত্থান করার পিছনে অনেক রাজনৈতিক দলের অনেক ধরনের অনেক বছরের কাজ ছিল, অনেক কষ্ট ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, জেল জুলুম ছিল, তারা তাদের কর্মীরা আহত নিহত হয়েছেন, তাই না? তো সকলের এই অভ্যুত্থানে সকলের একটা অংশগ্রহণ ছিল। একমাত্র আপনি এই অভ্যুত্থানের মালিক, এরকম তো ভাবা উচিত না। যেমন এই যে স্লোগান উঠেছিল না, দেশটা কারো বাবার না, এরকম অভ্যুত্থানটা তো কারো নিজের না, নিজের করে নেওয়া যাবে না এবং বাবারও দাবি করা যাবে না। তো এখন সেইখানে আপনি সকলকে সাথে নিয়ে বসে যতটুকু করা যায় সেইটুকু করার চেষ্টা করবেন। এর বাইরে যদি আপনি করার চেষ্টা করেন, এটা হলো বল প্রয়োগ হবে বা জোর করা হবে, এবং সেটাই অন্তর্বর্তীকালীন সরকার কতটা এগ্রি করবে বা কতটা করতে পারবে এটা নিশ্চিত করে বলা যায় না। বাট এটা করার সম্ভাবনা খুব কম। এটা সরকারের মধ্যে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এখন সক্রিয় রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগকে বাদ দিলে যারা এখন দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তাদের অনেক রাজনৈতিক দল এটা পছন্দ করবে না, এটাকে মেনে নেবে না, এবং তাদের দেশে আরেকটা বড় সংকট সৃষ্টি হবে। তো যে কারণে আপনি স্বৈরাচারের বিদায়ের জন্য যা যা করলেন, এখন আপনি উল্টা পথে যদি হাঁটা শুরু করেন, তাহলে তো স্বৈরাচার বিদায়ের যে সমস্ত কারণ আমরা তুলে ধরছি জনগণের সামনে, এখন সেগুলোকে তারা বয়ান হিসাবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে কিন্তু মানুষের মধ্যে একটা অনেক ধরনের ক্যাম্পেইন চলতেছে, এবং মানুষের মধ্যে এরকম একটা ধারণা হয়ে গেছে যে কী ব্যাপার,
ওই স্বৈরাচার চলে গেল, তারপরেও কেন আমরা একটা মানবিক গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ পাচ্ছি না? আমরা তো এখনো মানবিক গণতান্ত্রিক সুবিচারে বাংলাদেশ পাই না। বিচার হচ্ছে নাকি? কোনো বিচার তো হয় না। যাদেরকে আপনি জেলখানায় নিয়ে গেছেন বিভিন্ন মামলায়, তাদের একটা জামিনের শুনানি তো আমাদের সর্বোচ্চ আদালতে হয়নি। তো এর আগে যখন স্বৈরাচারী সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ছিল, তখন কি জামিনের আবেদন করা যায়নি? জামিন শুনানি হয়নি। গণতান্ত্রিক অগ্রযাত্রা এখন বাধা কোথায় দেখেন আপনি? গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে বাধা কোথায় দেখেন? বাধা হচ্ছে আপনি আইনের শাসনের কথা বলেন, আপনি আইনের শাসন মানেন না, করেন না। আপনি মবের শাসনে বিশ্বাস করেন। আমি যে মাত্র একটা উদাহরণ দিলাম যে আপনি একজনকে গ্রেফতার করেছেন মামলায়, তো তার আপনি একটা প্রসিডিওর আছে। হ্যাঁ, আপনি লোয়ার কোর্টে হয়তো তার আবেদন বিবেচনা হবে না, তারপর উনি আপিল করবেন, তার উপরের কোর্টে তার আবেদন বিবেচনা হবে না, কিন্তু হাইকোর্ট তো এটা শুনতে হবে। তো এইটা তো ধরেন এই আন্দোলনের সাথে সারা হোসেন তো একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি বলছেন যে এমন একটা ভয়ের সংস্কৃতি চালু হয়েছে যে ইয়াতে উচ্চ আদালতে তো কোনো অর্ডার পাওয়া দূরের কথা, আবেদনই করা যাচ্ছে না। তো সেখানে রায় পাবেন কিভাবে? তাহলে এই যে অবস্থা, এটা তো চলতে পারে না। আপনি একটা পুলিশ ফোর্সের উপরে, এই যে একটু আগে বক্তৃতা করছে যে পুলিশ ফোর্সের ব্যাপারে, ফ্যাসিস্ট পুলিশ ফোর্স, আরে পুলিশ ফোর্স তো টোটালি ফ্যাসিস্ট ছিল না। ফ্যাসিবাদের আমলে বা একটা দলীয় সরকারের আমলে বা একটা সরকারের আমলে পুলিশ ফোর্সকে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, তাদেরকে বল প্রয়োগ করতে বলা হয়েছে এবং তাদেরকে অর্ডার করা হয়েছে। এখন মাঝে মাঝে বল প্রয়োগ হয় না, তখন আপনি কি বলবেন নাকি যে ডক্টর ইউনূস ফ্যাসিবাদী কায়দা এইসব করছে? আপনি বল প্রয়োগ করছেন না মাদ্রাসা শিক্ষকদের উপরে, আপনি বল প্রয়োগ করছেন না প্রাথমিক শিক্ষিকাদের উপরে, আপনি বল প্রয়োগ করছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপরে? বল প্রয়োগ তো হচ্ছে মাঝে মাঝে। এই কি কয়েকদিন, গত পরশু দিনই তো বা বল প্রয়োগ হচ্ছে, মানে আমরা স্বৈরাচারের আমলে যে বল প্রয়োগ দেখেছি, এখন আপনি বল প্রয়োগের মাত্রা নিয়ে আপনি সেখানে তো ওপেন গুলি, সেখানে গোলাগুলি হয়েছে, হ্যাঁ 1500 লোকের মতো নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, বাট এখন পর্যন্ত আমরা 832-এর পরে আর তালিকা পাচ্ছি না। আপনি যে দাবি করতেছেন, দাবি সমস্ত 10 মাস, এখন 1 বছর হয়ে গেল, আপনি 1 বছর আপনি শহীদদের তালিকা প্রস্তুত করতে পারলেন না। আপনি আপনার যে ওইটাও একটা বড় কাজ ছিল, শহীদের তালিকা প্রস্তুত, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা। ওইখানেও তো এই সরকার অগ্রগতি আছে, আবার অগ্রগতি নাই। মানে যে পরিমাণ অগ্রগতি হওয়ার দরকার ছিল সেটা তো হয়নি। উল্টা আমরা কি দেখি? আমরা দেখি যে চাঁদাবাজি চলতেছে, মব চলতেছে, আপনি যে কোনো জায়গায় একটা হামলা চলতেছে, সেখানে যে আপনি জোর করে চাঁদা তুলছেন, আপনি মানুষের কাছে চেক লিখিয়ে নিচ্ছেন। এইসব তো মানে এগুলো তো অপশাসন। আপনি হ্যাঁ ওই অপশাসনের তুলনা কি? আচ্ছা, ওইটার ডিগ্রি আপনি মার্কস দেবেন, হ্যাঁ ওটা তো A+ ছিল, এটা C+ আছে আর কি, বা C- আছে, মানে অপশাসন, কিন্তু এটা সুশাসন না। নির্বাচনে এখন সংখ্যা কি দেখেন? আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে নির্ধারিত সময় নির্বাচন একদিনও দেরি নয়, এবং যেটি আইন উপদেষ্টা বলেছেন যে কিছুদিনের মধ্যেই নির্বাচনের যে শিডিউল সেটি ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে কোনো আমরা তো সেই জায়গায় আছি, এটা এই জায়গায় তো আমরা গত 10 মাস ধরে আছি। আচ্ছা, তাই না? আমরা ওই যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বর, তারপরে একটা এপ্রিলের ডেডলাইন দিলাম, তারপরে যে আপনার প্রেস সচিব যেটা বলছে 30শে জুনের পরে একদিনও নয়, এটা নতুন কথা না, এগুলো সব পুরান কথা। আমরা পুরান কথা নিয়ে আর আলোচনা করবেন কি না। লন্ডন বৈঠকের পরে এটা ফেব্রুয়ারি ছিল, জামাতে ইসলাম বলছিল রমজানের আগে নির্বাচন হতে পারে, বাট সবই হতে পারে এবং এই শর্ত আছে, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে, সেটা হলে এটা হবে। সুতরাং ওই যে আসিফ নজরুল যেটা বলছেন, আসিফ নজরুল বলছেন যেটা, সেটা যে আপনারা কিছুদিন পরে জানতে পারবেন শিডিউল ঘোষণা না করা পর্যন্ত আমি শঙ্কামুক্ত নই, বা আমি সন্দেহমুক্ত নই, আমার আস্থা নাই। মানে আমার একজন নাগরিক হিসেবে আস্থা নেই, এবং এটা অনেক নাগরিকের, সাধারণ মানুষও এটা মনে করে না যে নির্বাচন কখন হবে এটা নিয়ে একটা নিশ্চিত হওয়া যাচ্ছে। বাট দেশে একটা নির্বাচন হওয়া দরকার, একটা ভালো নির্বাচন হওয়া দরকার, এবং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসে সেরা নির্বাচন করবেন, সেই সেরা নির্বাচন করতে পারে উনি। প্রস্তুতি কি দেখছেন? আপনার মধ্যে শঙ্কা আছে, কিন্তু প্রস্তুতি না, ইতিহাসে সেরা নির্বাচন করবেন বললেই তো, মুখে বললেই তো হবে, এটার জন্য প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতি তারা কতটুকু নিচ্ছেন এটা প্রশ্নবিদ্ধ, কারণ তারা এখনো প্রস্তুতি শুরু করেনি। আজকে তো আবার এনসিপি যখন আপনার নির্বাচন কমিশনে গিয়েছিল, তারা তাদের কি কাগজপত্র দিতে গিয়েছিল, তারপর তারা বেরিয়ে তো বলছে যে এই নির্বাচন কমিশন নাকি কোনো একটি দলের ঊর্ধ্বে পড়ে আছে। তো আপনি যে নির্বাচন কমিশন ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তৈরি করছেন, মানে গঠন করছেন, আগে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তারপরে আপনারা নির্বাচন কমিশন করলেন। সেই নির্বাচন কমিশন যে এনসিপিতে হলো গভর্নমেন্টের পার্টনার, অনেকে এটাকে সরকারি দল মনে করে। তো এখন সরকারি দল যদি মনে করে ওরা অন্যের ঊর্ধ্বে পড়ে আছে, তাহলে ডক্টর ইউনূসের ইতিহাসে সেটা নির্বাচন কীভাবে করবেন? সো এগুলো পলিটিক্যাল রিটোরিক হয়ে যাবে না?
আর ইতিহাসে সেরা নির্বাচন ওই প্রত্যেক মানে বর্ষে বর্ষে 5 বছর পর পরে এক একজন সেরা নির্বাচন করবে। ইতিহাসের সেরা নির্বাচন বলে কিছু নেই, শতাব্দীর সেরা নির্বাচন বলে কিছু নেই। আমাদের একটা ভালো নির্বাচন করতে হবে, এবং ভালো নির্বাচনের পরে আরও ভালো নির্বাচন করতে হবে, তারপরে আরও ভালো নির্বাচন করতে হবে, তারপরে আরও ভালো নির্বাচন করতে হবে। মানে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করেই ওটাই শেষ নির্বাচন না, আমাদেরকে কন্টিনিউয়াস ভালো ভালো নির্বাচন করতে হবে। আপনি কেমন নির্বাচন চান? আমি ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ কোনো সংখ্যায় থাকবে না, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চাবে, নির্বাচন পরিবেশ একেবারে শান্তিপূর্ণ থাকবে, সকল প্রার্থী তাদের মতামত প্রচার করতে পারবে, তারা জনগণের কাছে যেতে পারবে, এবং ভোট গণনা ভোট কেন্দ্রে হবে, সেখানেই ঘোষণা হবে। ভোট কেন্দ্রগুলো ঠিকমতো সুরক্ষিত থাকবে, আমাদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা থাকবেন তাদের সুরক্ষা দিতে হবে। আপনি একজন প্রিজাইডিং অফিসার, 4 জন বা 8 জন পোলিং অফিসার, 10 জন আনসার, 5 জন পুলিশ, এটা দিয়ে তো ভোট কেন্দ্রের নিরাপত্তা কখনোই রক্ষিত হবে না। এটা ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষা করতে হবে জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, ক্যান্ডিডেটকে, এবং তাদেরকে সুরক্ষা দিলেই তারা একটা ভালো নির্বাচন করতে পারবেন, এবং ভালো নির্বাচন করা সম্ভব। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রেস উইংও ব্রিফিং করে বলেছেন যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন এবং আরও অন্যান্য ফোর্সও থাকবে, এবং পুলিশের যে সদস্য তাদেরকে ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হবে 1.5 লাখ পুলিশ সদস্যদেরকে। খুব ভালো কথা, আসলে প্রস্তুতি খুব ভালো কথা। পুলিশ সদস্যদের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, এটা একটা সিজনাল কাজ পুলিশের। পুলিশ অলরেডি ট্রেইন, পুলিশকে কি করতে হবে একটা নির্বাচন কেন্দ্রে তারা সেটা জানেন, শুধুমাত্র সরকারের সদিচ্ছা লাগে। এবং এই যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী তো আরও অনেক নির্বাচন করেছে। আমরা তো 91, 96, 2001, 2008-এর নির্বাচনের কথা বলি না, ভালো নির্বাচন হয়েছে, তখন এই পুলিশ বাহিনীর দায়িত্ব পালন করছে। তা আপনি ট্রেনিং দেন, ট্রেনিং দিয়ে কিছু পয়সা খরচ করেন, কোনো অসুবিধা নেই। কী ট্রেনিং দিবেন দিতে থাকেন। আপনার 60,000 স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী, এর আগেও সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, আপনার কোস্টগার্ড ছিল, তখনও ভালো নির্বাচন হয়নি। ভালো নির্বাচনটা হচ্ছে সরকারের সদিচ্ছা। সুতরাং সরকারের সদিচ্ছা থাকলে, একমাত্র গডের সদিচ্ছা থাকলেই ভালো নির্বাচন করা সম্ভব, এবং এটা অসম্ভব কোনো কাজ না। আপনি যাই ট্রেনিং দেন, আমরা তো পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার নতুন নতুন আসবে, তাদেরও ট্রেনিং দিতে হবে। তো ট্রেনিং তো একটা হবেই। এই ট্রেনিং দেওয়ার মানে এই না যে এতেই করে ভালো নির্বাচন নিশ্চিত করা যাবে। ভালো নির্বাচনে আরও অনেকগুলো শর্ত আছে, সেগুলো করতে হবে। লেভেল প্লেইং ফিল্ডের একটা ব্যাপার আছে, সেটা নিশ্চিত করতে হবে। সেটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হবে, অনেক কথাবার্তা হবে, সেগুলোর ব্যাপারে নিশ্চিত করতে হবে। সোজা কথা, সরকারকে একেবারে নিরপেক্ষ থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে। বাট ইউনুস গভর্নমেন্ট নিরপেক্ষ সরকার, এরকমটা অনেকেই মনে করছেন না। কারণ এনসিপির সাথে তাদের যে মাখামাখি, বা তারা যেভাবে এনসিপিকে সহায়তা করছেন, যেভাবে আজকে তো শহীদ মিনার নাকি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে, এটা কি ছাত্রদলের যে মিটিং হচ্ছে ওখানে ডগ স্কোয়াড গিয়েছিল? যায়নি। আপনি এসিপিতে করে তাদেরকে উদ্ধার করেন, আপনি একটা মিটিং করেন, সেখানে 700, 800, 2000 পুলিশ নিয়োগ করেন, আপনি সেনাবাহিনী নিয়োগ করেন, বিজিবি দেন তাদের সুরক্ষার জন্য। তো এনসিপি তৈরি করার সময় তো ডক্টর ইউনূস সাহেব অনেক কথা বলেছেন, ড্যাভোস থেকে শুরু হয়েছে তার কথাবার্তা, এবং বলেছেন যে ছাত্ররা তো একটা অংশীদার, রাজনীতির অংশীদার, তারা একটা রাজনৈতিক দল করতে পারে। তারপরে পূর্বাপর অনেক ঘটনা ঘটছে যাতে মনে হতে পারে যে সরকারি দল হচ্ছে এনসিপি। তাহলে এই সরকারের নিরপেক্ষ নিয়ে তো কোশ্চেন হবে, তখন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার হতে পারে। এবং তত্ত্বাবধায়ক সরকারের যেহেতু যেটা বাতিল করে দেওয়া হয়েছিল, সেটি আবার হাইকোর্ট ডিভিশন বাতিল করে দিয়েছে, সেটা একটা শুনানি পেন্ডিং আছে, সেই শুনানি করে আমরা তত্ত্বাবধায়ক সরকারে চলে যেতে পারি। আমার মনে হয় দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে ভালো নির্বাচন করা সম্ভব হবে। তাহলে আর এই সরকারের সময় ভালো নির্বাচন সম্ভব না? এই সরকারের সময় ভালো নির্বাচন একটা চ্যালেঞ্জ, বিগত তারা একটা দলের সাথে অলরেডি খুবই মাখামাখিতে চলে গেছেন। সেই মাখামাখি তো আর মুছে ফেলতে পারবেন না। ইতিহাস যেমন মুছে ফেলা যায় না, রিসেট বটন যেমন চাপ দিয়ে সব কিছু মুছে ফেলা যায় না, আপনার মানে ইয়াতে হার্ড ডিস্কের থেকে যায় সব কিছু, সেরকম এই সরকার যেহেতু একটা দলের সাথে, নতুন দলের সাথে, যে দলে এখনও রেজিস্ট্রেশন হয়নি, তাদেরকে যেভাবে ট্রিট করা হয়, তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়, তাদেরকে যেভাবে সহায়তা করা হয়, সব মিলিয়ে এই সরকার ওই দলের সরকার হয়ে গেছেন। তো সেটা বলার কারণে হয়তো বড় বড় দলগুলো বলবে যে না, এই সরকার নিজেই নিরপেক্ষ সরকার না, সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। আমি আলোচনায় ফিরবো, একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত পার্থক্য লক্ষ্য করছি, সেটিকে অনৈক্য বলবেন কিনা? আরেকটি বিষয় হচ্ছে, নির্বাচন পেছানোর কোনো কৌশল বলে মনে করেন কিনা আপনি? না, আপনার সাথে আলোচনা আমি এটা বলেছি তো, যে রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে একমত হবে এরকম ভাবার তো কোনো কারণ নাই। কোনো ম্যাজিশিয়ান এটা করতে পারবে না। এটা তো রাজনীতির ম্যাজিক না। প্রত্যেকের একটা আদর্শ আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, এবং ক্ষমতায় যাওয়া বা
দায়িত্ব পাওয়া, এখন ক্ষমতা যাওয়ার থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি, গণতান্ত্রিকভাবে যদি বলি দায়িত্ব পাওয়া এবং দেশ পরিচালনা করা, এটা প্রত্যেক রাজনৈতিক দল চাইবে। সুতরাং জামাতে ইসলাম যেভাবে দেশ পরিচালনা করতে চাইবে, এনসিপি যেভাবে চাইবে, বা কমিউনিস্ট পার্টিগুলো যেভাবে চাবে, বা ইসলামী আন্দোলন যেভাবে চাবে, সেভাবে বিএনপি তো চাইবে না, এটা স্বাভাবিক। আওয়ামী লীগও সেভাবে চাইবে না। এখানে আওয়ামী লীগের কথা আলোচনা এনে লাভ নেই, কারণ তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে। সো তাদের মধ্যে তো একটা মতপার্থক্য থাকবেই বেশ কিছু বিষয়। সেই মতপার্থক্য কিন্তু অনৈক্য না, সেটা এক ধরনের ঐক্য। এবং আলাপ আলোচনার ভিত্তিতে তো অনেক বিষয় ঐক্য হয়েছে। 60-70% বিষয়ে ঐক্যমত্যে তারা পৌঁছেছেন, 100 বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। 12টা বড় দাগে যদি 18টার মধ্যে 19টার মধ্যে 12টা জায়গায় তারা ভালোভাবে ঐক্যমত্যে পৌঁছেছেন, এবং বাকিগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হতে পারে। সুতরাং এই যে জুলাই সনদ নিয়ে এখন যে অবস্থা আছে, এই অবস্থাটা আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা অবস্থা, এমন অবস্থায় বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো কখনো পৌঁছায় নেই। আমরা এটাকে আর লেবু চিপার চেষ্টা করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এইটা বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে, এত ঘন্টা ধরে রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা করেছে, এরকম কোনো প্রমাণক নাই। মাঝে মাঝে দুই একজন বিদেশি আসছে, তখন বড় বড় 2-4টা দলের সাথে আলাপ আলোচনা হয়েছে। ওই আমেরিকা থেকে প্রতিনিধিরা আসছে, তারা আলোচনা করছে, ইউরোপীয় ইউনিয়ন তারা আলোচনা করছে, এমনকি ভারতের যে হাই কমিশনার ছিলেন তিনিও আলোচনায় একসময় অংশগ্রহণ করেছে। বাট এই যে ঘন্টার পর ঘন্টা, মানে 100, 200, 300 ঘন্টা আলোচনা, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয়নি। এবং বাংলাদেশের ইতিহাসে এতগুলো বিষয়ে একমতে পৌঁছানো আগে হয়নি। সুতরাং আপনি কতটুকু অর্জন করেছেন, সেই অর্জনটাকে এখন নষ্ট করে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি এটাই হলো আমাদের জাতির জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য একদম বেস্ট অর্জন। এই প্রেক্ষাপটে আরও অর্জন করা যেতে পারে, অর্জনের তো শেষ নেই, ভালো কাজ করার শেষ নেই, আরও ভালো করবেন, ভবিষ্যতে করবেন। সুতরাং এই জায়গাটায় রেখে আপনারা যে ঐক্যমত্যে পড়ছেন যতগুলো বিষয়, সেগুলো নিয়ে একটা জাতীয় সনদ ঘোষণা করা হোক। জুলাই সনদ নাম দেন, আগস্ট সনদ নাম দেন, অথবা রাজনৈতিক সনদ, যে নামে তাকে ডাকার কোনো অসুবিধা নেই। সেটা করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা একটা ভালো নির্বাচনের পথটা পরিষ্কার করি। রাজনৈতিক ঐক্য, আমরা এই দলগুলো এখন যারা আছে, আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারের আমলে তারা একসাথে যুগপৎভাবে আন্দোলন করেছে, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, নির্বাচনের জন্য আন্দোলন করেছে। অভ্যুত্থান পরবর্তী সময়, এখনকার যে সময়, এই সময়তে আসলে তাদের ঐক্য আসলে কতটা দেখেন তাদের মধ্যে? এখনো তাদের মধ্যে যদিও প্রত্যেকের আলাদা আলাদা রাজনীতি থাকবে, এখনো তাদের মধ্যে ঐক্য আছে বলেই তো তারা একটা আলাপ আলোচনায় অংশগ্রহণ করছেন, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু ওই যে অভ্যুত্থানের সময় তো লক্ষ্য একটা ছিল, ধরেন যে এক দফা যখন ঘোষণা হলো, তখন শুধু শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার বিদায়, এটা ছিল একটা লক্ষ্য। তো ওই লক্ষ্যের ব্যাপারে তারা সবাই একমত হয়েছেন। সুতরাং এখন দেশটা পরিচালনার সময় তারা কিভাবে কাজ করবেন, সেটার ব্যাপারে একেবারে পুরোপুরি ঐক্যমত্যে থাকা সম্ভব না। এটাই হয় সবসময় অভ্যুত্থানের পরে, যে অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল, গোষ্ঠী, মত সবাই তাদের নিজ নিজ জায়গায় ফিরে যায়। এটা আপনি ওই যে 72 সালের কথা চিন্তাগুলো দেখবেন, সেই সময় জাসদ নামের একটা বড় রাজনৈতিক দল গড়ে উঠেছিল, এবং তারা অনেক বড় আন্দোলন করেছিল। এবং জাসদের যে ছায়ার তলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ছিল, যাদের ইসলামে যেহেতু রাজনীতি করা নিষিদ্ধ ছিল, সব দলগুলো ছিল। 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 15ই আগস্ট, তারপরে দেখেন জাসদের যে পপুলারিটি, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। কারণ কি, ওই যে অন্যান্য যারা ছিলেন জাসদের ছায়াতলে, তারা নিজ নিজ দল করার সুযোগ পেলেন। জামাতে ইসলামী তার দল করার সুযোগ পেল, ইসলামী দলগুলো তাদের দল করার সুযোগ পেল, সুতরাং তারা তাদের দলে চলে গেলেন। সুতরাং যে কোনো অভ্যুত্থান আন্দোলনের যখন একটা লক্ষ্য থাকে, একটা মিনিমাম লক্ষ্য, মিনিমাম ঐক্যকে সেটা বলেন, একদম মিনিমাম ঐক্য, তো সেটার পরে যখন ওটা অ্যাচিভ হয়ে যায়, অ্যাচিভ হয়ে যাওয়ার পরে প্রত্যেক রাজনৈতিক দল তাদের আলাপ আলোচনা, তাদের চিন্তা চেতনা অনুযায়ী কাজ করবে। এই ঐক্য তো এরকম না যে আসে 300টা আসন আসে, চলেন বানরের পিঠাভাগের মতো ভাগাভাগি করে নিই, এটা তো হবে না। কেন, বিএনপি যখন চিন্তা করবে, তখন তারা 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাবে, জামাত 300 আসনে প্রার্থী দিতে চায়, ইসলামী আন্দোলন 300 আসনে দিতে চায়, এনসিপি 300 আসনে দিতে চায়। সুতরাং এইখানে কিন্তু আসনে আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে তো ওইখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যেটা করা হচ্ছে, যেটা মানে কম জনপ্রিয় দল বললে তারা হয়তো মাইন্ড করতে পারেন, বাট যেটা দেখা গেছে তারা আরও ভালো জনপ্রিয় দল হতে পারেন, আমরা তো জানি না, ইলেকশন হলে আমরা বুঝতে পারবো। তো যেটা ধারণা করা হচ্ছে, যে যারা অপেক্ষাকৃত দুর্বল দল রাজনীতির মাঠে অথবা নির্বাচনের মাঠে, তারা এই সময়ে ক্ষেপণ করার চেষ্টা করছেন বা সময় নেওয়ার চেষ্টা করছেন। তো তাদের কাছে তো জুন
পর্যন্ত সময় যদি ডক্টর ইউনূস যেটা ঠিক করে দিয়েছেন সেটা খুবই ভালো, এবং তারপরে গেলে আরও ভালো, কারণ ততদিনে আপনি এই যে এরকম প্রোটোকল পাবেন, সেনাবাহিনীর সহায়তা পাবেন, ডগ স্কোয়াড পাবেন, সার্কিট হাউসে জায়গা পাবেন, বড় বড় গাড়ির সাহায্য পাবেন। এতে গণতন্ত্র হোঁচট খাওয়ার কোনো সংখ্যা দেখেন? এইসব করলে তো গণতন্ত্র সময় নেওয়াতে এইসব করলে তো গণতন্ত্র হোঁচট খাবে, সময় নিয়ে কোনো লাভ হবে না। সেই জন্য একটা প্রশ্ন করতে পারেন আপনি, যখন এনসিপির কেউ আসবে তাদের কত সময় দরকার, তারা আগামী 20 বছরে রেডি হতে পারবে কিনা একদম পুরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য। ইট টেক্স টাইম। একদম দল করে 2 বছর 5 বছরের মধ্যে ক্ষমতায় যাওয়া এটা খুব কঠিন বিষয়, এটা টাইম লাগে, অনেক সময় লাগে। তো এই সময়টা তাদেরকে দিতে হবে এবং সময়টা নিতে হবে। সুতরাং আপনাকে এই সময় ক্ষেপণ করা আমাদের গণতন্ত্রের জন্য একটা বিপদ, এবং এই সময় ক্ষেপণের সুযোগে অন্যান্য তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারে, যেটা আমরা আলোচনা করতাম আগে, যে এই যে শেখ হাসিনা যে নির্বাচন ভালো করছে না, এরকম সংকট সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে অনৈক্য, এর মধ্যে তৃতীয় শক্তি আবার কোনোভাবে ঢুকে পড়ে কিনা। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পথ হারানোর শঙ্কা দেখেন? না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়ন করা সম্ভব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো একটাই, যে আমরা একটা গণতান্ত্রিক, মানবিক এবং সুশাসনের বাংলাদেশ চাই। জি, দেশে নির্বাচন বলি আর আমরা আইনের শাসন বলি, যেখানে বলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আসলে সরকার কতটা শক্ত অবস্থানে যেতে পারছে? সরকার চাইলেই যেতে পারে, সরকার চাইতে চায় কিনা এটা একটা বড় প্রশ্ন। কেন চায় না সরকার? কেন মনে হয় সেটা ওনারা কেন চায় না, এটা ওনাদেরকে জবাব দিতে হবে। আমি যখন দেখি মবকে ঠিকমতো হ্যান্ডেল করা হচ্ছে না, মবতন্ত্র চলতেই থাকে, এবং আমি কথায় কথা বলি না আর মব করতে দেওয়া যাবে না, তারপরে উনি যখন বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে দেখা যায় 4টা জায়গায় মব সৃষ্টি হয়েছে, এবং আপনি যখন মবের ব্যাপারে পুলিশ একটা অ্যাকশনে যায় তখন সেই পুলিশকে বদলি করে দেওয়া হয়। সুতরাং এইটা তো আমরা ওনাদের কথা এবং কাজে খুব একটা মিল দেখতে পাচ্ছি না, আগের মতো অবস্থা আর কি। আগে যেমন কথায় কাজে মিল থাকে না। সরকার গেলেই এটা একটা রোগ কিনা আমি জানি না, সরকারে যারা থাকেন তাদের কথায় কাজে মিল খুঁজে পাওয়া খুব কঠিন। বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূসের মতো নোবেল লরেটের সরকারের কাছে তো এটা প্রত্যাশা করা যায় না। সুতরাং এটাতে তো একটা শঙ্কা আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা একেবারেই সম্ভব, এবং এদেরকে নেতৃত্ব দিতে পারলেই সম্ভব, এবং সরকারকে এখানে কঠোর হতে হবে। সরকার এখানে একেবারে চোখ বন্ধ করে যদি নিউট্রাল থাকতে পারে, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি বিএনপি তো বলে যে তাদের 8,000-এর বেশি লোককে তারা বহিষ্কার করেছে, এবং তাদের শোকজ করেছে, তাদের 4,500-5,000 লোককে তারা বহিষ্কার করছে এসব চাঁদাবাজি করার জন্য। তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন? তারা জেলখানায় যায় না কেন? তাদেরকে কি বিএনপি নিজে ধরে ধরে পুলিশের কাছে দেবে নাকি? তো এটা করে না কেন? এটা করার পথে বাধা কি? বাধা তো নেই। সুতরাং তারা বাধাহীনভাবে, মুক্তভাবে পুলিশকে সাথে নিয়ে কাজটা করুক। আমাদের দেশে এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে আছে, তাদের সাথে কথা বলুক, এটা করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। জি, জনাব আবুল আলম শহীদ খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।